ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনএল অপয়েন্টের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত অধ্যায়ে দলিল সংশোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দলিল সংশোধনের কত থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, কি কি কারণে দলিল সংশোধন করা যায়, দলিল সংশোধন কি ধরনের মোকদ্দমা, এই মোকদ্দমার ক্ষেত্রে কোর্ট ফি কত দিতে হয়, এক্ষেত্রে আদালত কি ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন, সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 31 ধারা থেকে 34 ধারার তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অনেক সময় এমসিকিউ কোশ্চেন সাজানো হয় দলিল সংশোধন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, 31 ধারা থেকে 34 ধারা পর্যন্ত তৃতীয় অধ্যায়। এখন 31 ধারায় বা 31 সেকশনে কি বলা হয়েছে, কখন দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করা যায় এবং কি কি কারণে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে পারবেন। কজ অফ অ্যাকশন কখন সৃষ্টি হবে, যখন প্রতারণার মাধ্যমে অথবা পারস্পরিক পক্ষগণের পারস্পরিক ভুলের মাধ্যমে কোনো চুক্তি বা অপর কোনো দলিল যদি সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্য যদি প্রকাশ না পায় বা ব্যক্ত না হয়, সেক্ষেত্রে কি করবেন, যে কোনো পক্ষ দাতা থাকেন, দলিল গ্রহীতা থাকেন, সেক্ষেত্রে যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিনিধি দলিল সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন। এখন এখতিয়ারাধীন দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মোকদ্দমা কে দায়ের করতে পারেন, যদি কোশ্চেন আসে এমসিকিউ কোশ্চেন, যে কোনো পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই লাইনটি আপনারা কি করবেন, আন্ডারলাইন করে রাখবেন। তারপরে কি কি কারণে, অনেক সময় অপশন দেওয়া থাকে কখন দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করা যায়, সেক্ষেত্রে দেখবেন যে এই অপশনগুলো আছে কিনা। প্রতারণার মাধ্যমে অথবা পারস্পরিক ভুলের মাধ্যমে যদি দলিলটি সম্পাদিত হয় এবং আমি যে উদ্দেশ্যে দলিলটি করেছি ওই উদ্দেশ্য যদি আমার ব্যক্ত না হয়, সেক্ষেত্রে আমি কি করব, দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করব। এখন দলিল সংশোধনের মোকদ্দমা আদালতে আমি দায়ের করলাম, আদালতের কাছে যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বা প্রতীয়মান হয় যে এই যে লিখিত দলিলটি প্রতারণার মাধ্যমে, পক্ষসমূহের পারস্পরিক ভুলের মাধ্যমে বা তাদের কি যে উদ্দেশ্যে দলিলটি সম্পাদিত হওয়ার কথা ওই উদ্দেশ্য দলিলে ব্যক্ত হয়নি, সেক্ষেত্রে আদালত কি করতে পারেন, দলিল সংশোধনের জন্য আদেশ দিতে পারেন। এক্ষেত্রে আদালতের কি কোনো সীমাবদ্ধতা আছে না, ওনারা মানে যা ইচ্ছা তাই করতে পারেন? আদালতের কাছে সীমাবদ্ধতা কি দলিল সংশোধনের ক্ষেত্রে? তৃতীয় কোনো ব্যক্তি যদি সরল বিশ্বাসে বা মূল্যের বিনিময়ে যদি দলিলটি সম্পাদিত করে থাকে, সেক্ষেত্রে ওই অধিকার হস্তক্ষেপ পরে বিজ্ঞ আদালত দলিল সংশোধনের জন্য আদেশ দিবেন না। এই ক্ষেত্রে আন্ডারলাইন করে রাখবেন, প্রায় এমসিকিউতে দেওয়া হয় যে বিগত ইয়ারে কোশ্চেন করা হয়েছে যে কখন দলিল সংশোধনের আদেশ দিবেন না আদালত, যদি তৃতীয় কোনো ব্যক্তি সরল বিশ্বাসে আর মূল্যের বিনিময়ে যদি দলিলটি সম্পাদিত করে থাকেন, সেক্ষেত্রে আদালত তার অধিকার হস্তক্ষেপ করবেন না। সেক্ষেত্রে কি করবেন, যতটুকু সম্ভব ততটুকু কি করবেন, তিনি দলিল সংশোধনের আদেশ দিবেন। এই ক্ষেত্রে কি ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবেন আদালত, ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা অ্যাপ্লাই করে তিনি দলিল সংশোধনের জন্য আদেশ দিতে পারেন। এখন আপনি দলিল সংশোধনের জন্য মোকদ্দমা দায়ের করবেন, মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কোর্ট ফি কি দিতে হবে। আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন আলোচনা করি তখন সর্বপ্রথমে আমরা কোর্ট ফি আইন অনুযায়ী বুঝিয়ে থাকি যে কোর্ট ফি দুই প্রকার, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আর ফিক্সড কোর্ট ফি বা নির্ধারিত কোর্ট ফি। এই যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দুইটা ধারা ব্যতীত সকল ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মোকদ্দমা দায়ের করতে হয়।
9 এবং 42 ধারা ব্যতীত অপর সকল সেকশনে যদি কজাবেকশন সৃষ্টি হয়, মামলা দায়ের করতে হয়, সেক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। এখন কোন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে? দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এখতিয়ারাধীন। যে জায়গায় মোকদ্দমাটি দায়ের করার জন্য উপযুক্ত ওই আদালতেই আমি দায়ের করব। গেল। এখন এই বিষয় সম্পর্কে কখন দলিল সংশোধনের মোকদ্দমা, এই 31 সেকশন থেকে কি করার বিগত ইয়ারে দেখেছি অনেক কোশ্চেন আসে। আপনারা এই ধারাটি মূল বই অনুযায়ী সুন্দর করে আন্ডারলাইন করে পড়বেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবে তখন আপনাদের মানে ক্লায়েন্টকে বোঝানোর জন্য সুবিধা হবে যে আপনি কখন দলিল সংশোধনের মোকদ্দমার জন্য আপনি তাকে পরামর্শ দিবেন যে এই স্টেপ নিলে আপনার দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন যদি জিজ্ঞেস করে কোন আদালতে দায়ের করবেন, তখন আপনার তো জেনে উত্তর দিতে হবে এবং কত টাকার কোর্ট ফি দিতে হবে তাও তো বুঝিয়ে বলতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো প্র্যাকটিক্যাল যে আপনি প্র্যাকটিস করতে যাবেন সেক্ষেত্রেও লাগবে, পাশ করার জন্যও লাগবে। আর এক্ষেত্রে ভালোভাবে পড়াশুনো করলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। তারপর সেকশন 32তে বলল যে পক্ষসমূহের উদ্দেশ্য সম্পর্কে অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস, যে পক্ষগণের উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞ আদালত কী ধরনের অনুমান করবেন, যে লিখিত চুক্তি করবার সময় যে তাদের উদ্দেশ্য কী ছিল, আদালত এই সম্পর্কে নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষসমূহের উদ্দেশ্য হলো সুষম ও সুবিচারমূলক। উদ্দেশ্যে তারা কি করলো, এই চুক্তিটি বা দলিল সম্পাদন করলো। এক্ষেত্রে আপনারা সুষম ও সুবিচারমূলক এটা নিচে আন্ডারলাইন করবেন। প্রায় ক্ষেত্রে কোশ্চেন আসে যে দলিল সংশোধনের ক্ষেত্রে আদালত পক্ষসমূহের উদ্দেশ্য সম্পর্কে কি ধরনের অনুমান করবেন, সেক্ষেত্রে অপশন দেওয়া থাকে সুষম ও সুবিচারমূলক। আর এটা মূল আইন থেকেই যখন আপনাদের 4টা অপশন দেওয়া থাকবে তখন বেশিরভাগই দেখবেন যে মূল বইতে যে পড়াগুলো আছে ওই জায়গা থেকেই আপনাদের কি করবেন, অপশনগুলো তুলে ধরবেন, কিন্তু বাইরের অপশন থেকে ধরবে না। এজন্য মূল আইনগুলো ফলো করবেন, ওই জায়গা থেকেই প্রশ্নের অপশনগুলো খুঁজে পাবেন। তারপর হলো দলিল সংশোধনের মূলনীতিসমূহ, যে দলিল সংশোধনের ক্ষেত্রে মূলনীতি কি। লিখিত দলিল সংশোধন করার ক্ষেত্রে আদালত অনুসন্ধান করবেন কি অর্থ বহন করার জন্য দলিল সংশোধনের জন্য বা দলিলের অভিপ্রেত ছিল, এবং চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে অভিপ্রায় কী ছিল। এই দুটি বিষয় সম্পর্কে কি করবেন, অনুসন্ধান করবেন। এই দুটি বিষয় অনুসন্ধান করে কিন্তু বিজ্ঞ আদালত সীমাবদ্ধ থাকবে না, এর বাহিরেও যদি কিছু প্রয়োজন হয় অনুসন্ধান করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা বিজ্ঞ আদালত কি করবেন, অনুসন্ধান করবেন। 34 সেকশনে যে বিষয়টি বলল যে সংশোধিত চুক্তির সুনির্দিষ্ট কার্যকরীকরণ, এটাও এমসিকিউতে সাজানো হয় যে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বার কাউন্সিল পরীক্ষার জন্য দলিল সংশোধন রিলেটেড। যে সংশোধিত চুক্তি প্রথমে কি করবেন, যে লিখিত চুক্তির প্রথম সংশোধিত হবে, যে যদি আমি আর্জিতে প্রার্থনা করে থাকি আদালত যদি যুক্তিযুক্ত মনে করেন, সেক্ষেত্রে ওই সংশোধিত চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আদেশ দিবেন বা কার্যকর করতে পারেন, এভাবে বিজ্ঞ আদালত আদেশ দিয়ে থাকেন। আমরা একটা ছোটভাবে যে মনে রাখার 31 হলো কি কি কারণে বা কখন দলিল সংশোধন করা যেতে পারে। 32 সেকশনে বলা হলো পক্ষগণের উদ্দেশ্য সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবেন। তারপর 33তে হলো দলিল সংশোধনের মূল নীতি কি, যে কি অর্থ বহন করেছিল দলিল সংশোধনের, এবং এই যে চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে তাদের যে কি ছিল, অভিপ্রায়টা কি ছিল, এটা অনুসন্ধান করবেন বিজ্ঞ আদালত। তারপরে যে চুক্তিটা সংশোধিত হবে এটা সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত কি করবেন, আদেশ দিবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3য় অধ্যায়ে দলিল সংশোধনের বিষয়ে যে ব্যাপক আলোচনা করেছি এই বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার ফেসবুক পেজ এনএল ল পয়েন্ট শেয়ার করে দিবেন, লাইক ফলো দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আইন রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।